টাইপ নাম্বার 28 খেয়াল করি, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার nx dx। এখানে সাইনের উপরে যে কোনো পাওয়ার থাকতে পারে, অনেক বড় পাওয়ার 8 9 10, কোনো অসুবিধা নেই। কজের উপরে যে কোনো কিছু থাকতে পারে পাওয়ার হিসেবে। আমরা টাইপ 1-এ বা টাইপ 2-তে সম্ভবত দেখছিলাম যে হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে যে ইন্টিগ্রেশন, ওইখানে সাইন স্কোয়ার এক্স, সাইন কিউব এক্স, সাইন টু দি পাওয়ার 4x, সর্বোচ্চ পাওয়ার 4 পর্যন্ত ইন্টিগ্রেশন দেখছিলাম। বাট 4 এর উপরে যদি আরো বেশি পাওয়ার থাকে, 7 থাকে, 9 থাকে, তখন আসলে আমরা কিভাবে এই ম্যাথগুলো করব। তো তার আগে আমি একটু অঙ্কগুলো দেখে নিই কিরকম অঙ্ক আসে। ধরো যে cos টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন, অথবা cos টু দি পাওয়ার 6x এর ইন্টিগ্রেশন, অথবা sin টু দি পাওয়ার 7x এর ইন্টিগ্রেশন, এই রকম যদি থাকে, আমাদের আগে জানতে হবে যে cos টু দি পাওয়ার nx কে কিভাবে আসলে এক্সপ্যান্ড করে লেখা যায়। আমি তোমাদেরকে একটা নিয়ম শিখাই দিই, সেটা হচ্ছে কিভাবে আমরা cos টু দি পাওয়ার nx কে এক্সপ্যান্ড করে লিখতে পারি। মনে করো cos টু দি পাওয়ার 5x, এইটাকে আমরা বিস্তার করে কিভাবে লিখতে পারি তার একটা টেকনিক শিখাই দিচ্ছি। টেকনিকটা হচ্ছে, এখানে cos এর উপরে পাওয়ার যেটা থাকবে, তুমি লিখবা 1/2 টু দি পাওয়ার, এই পাওয়ারটা থেকে 1 কম, 1/2 টু দি পাওয়ার এই পাওয়ারটা থেকে 1 কম। ঠিক আছে, এবার cos এর উপরে পাওয়ারটা কত? 5। তাহলে তুমি এবার লিখবা এখানে cos 5x, এরপরে x এর সহগগুলো 2 করে কমতে থাকবে, এটা হবে cos thrice x, তারপরে হবে হচ্ছে cos x, এরপরে 2 কমলে তো নেগেটিভ হয়ে যায়, আর কমাবো না, ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিব। এইবার এই সবগুলোর আগে একটা করে সহগ আসবে। সহগটা হবে কি, এখানে cos এর পাওয়ারটা কত? 5, এটা সহগ 5c0, 5c1, 5c2। 5c0 এর ভ্যালু তো আসলে 1ই হয়, 5c0, এটা হচ্ছে 5c1, এটা হচ্ছে তোমার 5c2। ঠিক আছে, এটাই হচ্ছে এক্সপ্যানশনের নিয়মটা। তাহলে দেখো এটা সমান আমরা কি পাচ্ছি, এটা সমান পাচ্ছি হচ্ছে 1/2 টু দি পাওয়ার 4, 5c0 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে cos 5x, cos 5x প্লাস 5c1, 5c1 এর ভ্যালু হচ্ছে তোমার 5, cos thrice x প্লাস 5c2, 5c2 এর ভ্যালু কত? 5c2 এর ভ্যালু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কত আসে? 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে তোমার 120, এটা 6 গুণন 2, 6 2 12, 120 কে 12 দিয়ে ভাগ করলে আছে 10। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 10 cos x। ওকে, এখন তুমি যদি এক্সপ্যান্ড করতে পারো তাহলে কিন্তু ইন্টিগ্রেশনটা একদম ইজি হয়ে যায় এক্সপ্যান্ড করতে পারলে। যেমন হচ্ছে ধরো এই অঙ্কটাই cos টু দি পাওয়ার 5x, এটাকে তাহলে আমরা এক্সপ্যান্ড করে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1/2 টু দি পাওয়ার 4, 1/2 টু দি পাওয়ার 4, 1/2 টু দি পাওয়ার 4টা আমি ইন্টিগ্রাল সাইনের বাইরে লিখি, 1/2 টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন অফ cos 5x plus 5 cos thrice x plus 10 cos x, 10 cos x dx। তাহলে এটার রেজাল্ট কি হবে? 1/2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, cos 5x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 5x ডিভাইডেড বাই 5, 5 ইন্টু cos thrice x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin thrice x ডিভাইডেড বাই 3, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x প্লাস c। সো এক্সপ্যান্ড করার টেকনিকটা জানা থাকলে তোমার কিন্তু এই অঙ্কগুলো সহজ হয়ে যায়। আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে দেখাই। cos টু দি পাওয়ার 5x এর জায়গায় আমার যদি এখানে cos টু দি পাওয়ার 7x থাকে, cos টু দি পাওয়ার 7x যদি থাকে, তাহলে কি করব? তাহলে দেখো আমি জাস্ট প্রথমে যেটা করবো, 1/2 টু দি পাওয়ার 7 থেকে 1 কমায় লিখবো 6, পাওয়ার যেটা থাকবে সেটা থেকে 1 কমায় লিখবো। এইবার এখানে পাওয়ার কত? 7, তাহলে আমি প্রথমে লিখবো cos 7x, এইবার x এর সহগ 2 করে কমাইতে থাকবো, cos 7x, cos 5x, cos thrice x, cos x। ঠিক আছে, এর
এর থেকেও যদি 2 কমাই তাহলে তো নেগেটিভ হয়ে যায়, নেগেটিভে আর যাবো না। এখন যেটা করবো, এখানে পাওয়ার কত 7, তাহলে এখানে বসাবো হচ্ছে 7C0, এখানে বসাবো 7C1, এখানে বসাবো 7C2, এখানে বসাবো 7C3, আর সবগুলোর মধ্যে হচ্ছে প্লাস। ঠিক আছে, ওকে। তাহলে পরের লাইনটা কি আসবে, 1/2 to the power 6, 7C0 এর ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে cos 7x, প্লাস 7C1 এর ভ্যালু 7, cos 5x, প্লাস 7C2 এর ভ্যালু কত, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 minus 2 ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে আবার লেখা যায় 7 into 6 into 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এই দুটা কাটা, তাহলে এটা আসতেছে 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু তো 2, 6 কে 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 7 21, 21 থাকতেছে। ঠিক আছে, ক্যালকুলেটর বের করে নিতে পারো। তাহলে 7C2 এর ভ্যালু হচ্ছে তোমার 21 cos 3x, আর এরপরে আছে হচ্ছে তোমার 7C3 মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 minus 3 মানে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যায় এইভাবে 7 into 6 into 5 into 4 ফ্যাক্টোরিয়াল, আর এই 4 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 6, 6 কাটা 5 7 35, এটা হচ্ছে 35 cos x প্লাস 35 cos x। ঠিক আছে, একইভাবে আমি যদি cos to the power 9x কে এক্সপ্যান্ড করি তাহলে কি হবে তোমরা এবার বলো তো। cos to the power 9x এর ক্ষেত্রে পাওয়ার আছে 9, তাহলে আমি এখানে লিখবো 1/2 to the power 8, এবার ব্র্যাকেট শুরু, পাওয়ার হচ্ছে 9, তাহলে আমি এখানে লিখবো cos 9x, এবার x এর সহগগুলা 2 করে কমতে থাকবে, cos 7x, cos 5x, cos 3x, cos x। এখন পাওয়ার যেহেতু 9, তাহলে এখানে হবে 9C0, 9C1, 9C2, 9C3, 9C4, মাঝখানে সবগুলোর মধ্যে হবে প্লাস। ঠিক আছে, এখন আমি যে 3টে এক্সাম্পল দেখাইছি প্রত্যেকটা এক্সাম্পলেই কিন্তু কজের উপরে পাওয়ারটা ছিল বিজোড়, কিন্তু যদি জোড় থাকে তাহলে কি হয়, যদি জোড় থাকে পাওয়ারটা যদি জোড় হয় সেক্ষেত্রে দেখো একটু ডিফারেন্স আছে। সাপোজ cos to the power 6x কে এক্সপ্যান্ড করব, তাহলে লিখবো আগের মতো করেই 1/2 to the power, এখানে পাওয়ার যেহেতু 6 এক কমায় লিখবো 2 to the power 5, তারপরে লিখবো হচ্ছে cos 6x। ঠিক আছে, cos 6x, যেহেতু পাওয়ার 6 তাই 6x, এবার 2 করে কমতে থাকবে, 6x এর পরে লিখবো cos 4x, cos twice x, এরপরে হবে cos 0x, cos 0x যখন আসবে cos 0x এর ভ্যালু হচ্ছে 1, আমরা cos 0x এর জায়গায় cos 0x লিখবো না, ওইটার জায়গায় আমরা লিখবো হচ্ছে হাফ, ওইটার জায়গায় লিখবো হাফ। অ্যাকচুয়ালি এই নিয়মে cos 6x, cos 4x, cos twice x এই প্যাটার্ন খেয়াল করলে cos 0x আসার কথা ছিল, বাট যেখানে 0x আসার কথা ওইখানে আমরা হাফ লিখবো। এবার সবগুলো আগের মতোই 6C0, 6C1, 6C2, 6C3 সবগুলোর মধ্যে হবে যোগ। এখন জাস্ট ভ্যালুগুলা বের করে ফেললেই হয়ে যায়। 6C0 ভ্যালু হচ্ছে 1/2 to the power 5, 6C0 ভ্যালু তো 1, এটা হচ্ছে cos 6x, cos 6x, 6C1 এর ভ্যালু হচ্ছে 6 into cos 4x plus 6C2
6c2 এটার ভ্যালু কত আসে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে লেখা যায় 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর 4 ফ্যাক্টোরিয়াল কাটা, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 6/2 হচ্ছে 3, 3 5 15, এর ভ্যালু হচ্ছে 15। তাহলে 15 cos twice x, 15 cos twice x 6c3, এটার ভ্যালু কি হবে 6c3, এটা আসবে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে লেখা যায় 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে একটা 3 ফ্যাক্টোরিয়াল কাটা, আরেকটা 3 ফ্যাক্টোরিয়াল থাকবে যেটার ভ্যালু হচ্ছে 6, 6 কাটা 4 5 20। ঠিক আছে, তাহলে 6c3 এর ভ্যালু হচ্ছে 20, এটাকে আবার হাত দিয়ে গুণ আছে, এটা হয়ে যাবে তোমার 10। ঠিক আছে, যদি cos 8x থাকে, cos টু দি পাওয়ার 8x যদি থাকে, তাহলে কিভাবে এক্সপ্যানশনটা হবে 1/2 টু দি পাওয়ার 7, তারপর হচ্ছে cos 8x cos 6x cos 4x cos twice x, cos 0x এর জায়গায় আমরা হাফ লিখবো, শেষ। এবার সহগগুলো বসাবো 8c0 8c1 8c2 8c3 8c4, সবগুলোর মধ্যে হবে প্লাস। ঠিক আছে, এক্সাম্পল 2টা দেখো, cos টু দি পাওয়ার 6x, এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, একটু আগে এক্সপ্যানশনটা লিখে রাখছিলাম, এই যে এটা মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 5, মানে হচ্ছে 1/32, 1/32 ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 6x এর এক্সপ্যানশন cos 6x প্লাস 6 cos 4x প্লাস 15 cos twice x plus 10, 15 cos twice x plus হচ্ছে 10 dx। এখন আসো ইন্টিগ্রেশনটা লিখে ফেলি, আনসার cos 6x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 6x ডিভাইডেড বাই 6, এটার ক্ষেত্রে 6 ইন্টু sin 4x divided by 4, 15 into sin twice x divided by 2 plus 10, 10x plus c। ঠিক আছে, এরই আনসার। এখন কিন্তু cos টু দি পাওয়ার 8x, cos টু দি পাওয়ার 10x, cos টু দি পাওয়ার 12x, cos টু দি পাওয়ার 20x, cos টু দি পাওয়ার 100x, যে কোনো কিছুর ইন্টিগ্রেশন কিন্তু তোমরা এইভাবে এক্সপ্যানশন করে ফেলতে পারবা। ঠিক আছে, এক্সাম্পল 3 sin টু দি পাওয়ার 7x আছে। এখন সাইন থাকলে কি করব, আমরা তো cos এর এক্সপেনশন দেখছি, কিন্তু সাইন কে কিভাবে এক্সপ্যান্ড করে, হ্যাঁ সাইন যদি থাকে কোনো সমস্যা নেই, আমরা সাইনটাকে cos এ কনভার্ট করে নিব। এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে sin x মানে কিন্তু আমরা কি জানি, sin x মানে হচ্ছে cos pi/2 minus x, এটা মানে কিন্তু sin x। ঠিক আছে, সো sin x এর জায়গায় আমরা লিখতে পারি cos pi/2 minus x, sin x এর জায়গায় লিখতেছি cos pi/2 minus x, sin x টাকে আমরা cos x এ কনভার্ট করে নিলাম টু দি পাওয়ার 7 যা আছে তাই। এখন এই pi/2 minus x কে আমরা z ধরবো, pi/2 minus x কে z ধরলাম, এখান থেকে পাচ্ছি মাইনাস dx ইকুয়ালস টু dz, তার মানে dx ইকুয়ালস টু মাইনাস dz। ঠিক আছে, এবার আসো cos টু দি পাওয়ার 7 pi/2 minus x কে আমরা z ধরছি, dx এর ভ্যালু হচ্ছে মাইনাস dz, মাইনাসটা সামনে নিলাম dz। ঠিক আছে, এবার মাইনাস ইন্টিগ্রেশন হবে এই যে cos টু দি পাওয়ার 7z, এইটাকে আমরা এবার এক্সপ্যান্ড করি, কি করব 1/2 টু দি পাওয়ার 6, 1/2 টু দি পাওয়ার 6 টাকে বাইরে রাখি, তারপরে আমার তো লেখাই ছিল এটা
লেখায় ছিল 1/2 to the power 6 cos 7x 7 cos 5x cos 7x 7 cos 5x plus 21 cos thrice x 21 cos thrice x plus 35 cos x. cos x. এবার আসো cos 7x এর ইন্টিগ্রেশন sin 7x divided by 7 x না ভাই, এটা সবগুলো z হবে, সবগুলো z হবে। হ্যাঁ, এটা হচ্ছে dz। তাহলে তোমার এটা আসতেছে sin 7z divided by 7, এটা তো প্লাস 7 into sin 5z divided by 5 plus 21 into sin 3z divided by 3 plus 35 into sin z plus c। লিখে দিতে পারো এখানে z equals to pi/2 minus x, অথবা প্রত্যেকটা z এর জায়গায় তোমরা পরের লাইনে pi/2 minus x লিখে দিতে পারো। ঠিক আছে, সো এটাই হচ্ছে আনসার। তো এরকম সাইন থাকুক বা কস থাকুক, তোমরা কিন্তু পাওয়ার যত বেশি হোক না কেন কোনো অসুবিধা নেই, বিস্তার করে ইন্টিগ্রেশন গুলো করে ফেলতে পারবে। তো এই যে নিয়মটা, এইটা আসলে কিভাবে হয় সেটার ব্যাখ্যাটা আমি একটু এখন দেখাই দিচ্ছি। এই বিস্তারগুলো আসলে কিভাবে করছি, বিস্তারগুলো করছি হচ্ছে অয়েলারের ফর্মুলা ইউজ করে। তোমরা যখন জটিল সংখ্যা, তোমরা যদি জটিল সংখ্যা পড়ে থাকো ভালো করে, তাহলে দেখবে ওইখানে একটা ফর্মুলা আছে যেটার নাম হচ্ছে অয়েলারের ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার আই থেটা, এটা সমান লেখা যায় cos থেটা প্লাস আই সাইন থেটা। আবার ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, এটা মানে হচ্ছে cos থেটা মাইনাস আই সাইন থেটা। এই উপরের যে লাইনটা লিখছি এটাকে বলা হচ্ছে অয়েলারের ফর্মুলা। এখানে থেটার জায়গায় মাইনাস থেটা বসে আসলে সেকেন্ড লাইনটা পাইছে। তো তুমি যদি এই দুইটা লাইন যোগ করো, বাম পক্ষ যোগ করলে কি হবে, ই টু দি পাওয়ার আই থেটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, বাম পক্ষ যোগ করলে। আর ডান পক্ষ যোগ করলে এটা কাটা যাবে, থাকবে হচ্ছে 2 cos থেটা। 2 cos থেটার ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার আই থেটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, এটা হচ্ছে 2 cos থেটার ভ্যালু ই টু দি পাওয়ার আই থেটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, 2 cos থেটার ভ্যালু। তাহলে শুধু cos থেটার ভ্যালু কি হবে, শুধু cos থেটার ভ্যালু হবে হচ্ছে এই 2টা এখানে হাফ হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি তুমি থেটার জায়গায় এক্স বসাও, তবে তুমি বলতে পারো যে cos x ইকুয়ালস টু হচ্ছে cos x ইকুয়ালস টু হাফ ইন্টু ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স। এটা হচ্ছে cos x এর ভ্যালু। তুমি যদি থেটার জায়গায় থ্রাইস এক্স বসাও, তুমি লিখতে পারো cos thrice x ইকুয়ালস টু হাফ ই টু দি পাওয়ার থেটার জায়গায় থ্রাইস এক্স আই ইন্টু থ্রাইস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু থ্রাইস এক্স। তাই না? তুমি যদি থেটার জায়গায় 5x বসাও, তাহলে তোমরা cos 5x এর ভ্যালু পাবা হাফ ই টু দি পাওয়ার আই ইন্টু 5x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু 5x। এখানে এভাবে তুমি cos thrice x 5x cos 7x 9x সবকিছুর ভ্যালু কিন্তু বের করতে পারবা। এখন খেয়াল করো, আমরা cos থেটার যে ভ্যালুটা পাইলাম, cos থেটার কি ভ্যালু পাইলাম, cos থেটা ইকুয়ালস টু হাফ ইন্টু ই টু দি পাওয়ার আই থেটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, তাই তো? তাহলে cos x এর যে ভ্যালুটা, cos x ইকুয়ালস টু হাফ ইন্টু ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স। এখন মনে করো আমরা মনে করো যে cos টু দি পাওয়ার 5x এর ভ্যালু বের করবো। তাহলে আমার কি করতে হবে,
এখানে পাওয়ার দিতে হবে 5 cos টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু এখানে হবে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার ix প্লাস e টু দি পাওয়ার মাইনাস ix হোল টু দি পাওয়ার 5। ঠিক আছে, এখন a প্লাস b হোল টু দি পাওয়ার n দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এটাকে বিস্তার করব। ফর্মুলা মনে আছে? a প্লাস b হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা a প্লাস b হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা কি? এটা হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস nc1 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b প্লাস nc2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু b স্কোয়ার প্লাস ডট 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 একবারে b টু দি পাওয়ার n পর্যন্ত। ঠিক আছে, আমরা যদি বিস্তার করি এটাকে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 5। এটাকে বিস্তার করি a টু দি পাওয়ার n, a হচ্ছে e টু দি পাওয়ার ix, তাহলে e টু দি পাওয়ার ix টু দি পাওয়ার 5 প্লাস 5c1 e টু দি পাওয়ার ix টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে হচ্ছে 4 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ix টু দি পাওয়ার 1 প্লাস 5c2 e to the power ix to the power 3 e to the power minus ix square plus 5c3 e to the power ix to the power 2 into e to the power minus ix to the power 3 plus 5c4 e to the power ix to the power 1 into e to the power minus ix to the power 4 plus 5c5 e to the power I minus ix to the power 5। ঠিক আছে, 5c5 এর ভ্যালু তো 1, এটা না লিখলেও চলে, একবারই লিখতে পারতাম আমি যে e to the power minus ix to the power 5। ঠিক আছে, ওকে, এখন আসো 1/2 to the power 5 e to the power I into 5x I into 5x প্লাস সূচকের নিয়মে লিখছি কিন্তু পাওয়ার দুইটা গুণ হয়ে গেছে 5c1 e to the power ix to the power 4 মানে e to the power I into 4x e to the power 4ix, actually এটা হচ্ছে e to the power 4ix, এটা হচ্ছে e to the power minus ix, তাহলে এটা লেখা আছে e to the power 4ix minus ix মানে হচ্ছে e to the power 3ix I into 3x। ঠিক আছে, ওকে, এবার আসো 5c2 e to the power 3ix into e to the power minus 2ix মানে হচ্ছে e to the power ix। ওকে, 5c3 e to the power 2ix into e to the power minus 3ix তার মানে হচ্ছে e to the power minus ix plus 5c4 e to the power ix into e to the power minus 4ix তার মানে হচ্ছে e to the power minus 3ix মানে I into 3x। ঠিক আছে, আর এটা হচ্ছে e to the power minus I into 5x। ওকে, এখন তোমরা যদি বিন্যাস সমাবেশ পড়ে থাকো তাহলে সম্পূরক সমাবেশ বলে একটা কথা আছে। জিনিসটা হচ্ছে এরকম যে এনসিআর আর এনসিএন মাইনাস আর এই দুইটা জিনিস সবসময় সমান হয়। যেমন 5c2 আর 5 মাইনাস 2 মানে 3, এই দুইটার ভ্যালু সবসময় সমান হবে। ঠিক আছে, আবার ধরো 7c3 এটার ভ্যালু হবে 7c4 এর সমান। মোট কথা
3 আর 4 এই দুইটার যোগফল যদি এই উপরেরটা সমান হয় 7 এর সমান হয় তাহলে এটা সমান, এটাকে বলে সম্পূরক সমাবেশ। খেয়াল করো 2 আর 3 এই দুইটার যোগফল 5 এর সমান, তাহলে 5c2 আর 5c3 সমান, এটাকে বলা হয় সম্পূরক সমাবেশ। মোট কথা NCR ইকুয়ালস টু NCn-r। তাহলে খেয়াল করো 5c1 আর 5c4 এই দুইটা কিন্তু সমান, সম্পূরক সমাবেশ বলে। 5c1 আর 5c4 এই দুইটা সমান কেন? সম্পূরক সমাবেশ বলে, কারণ 1 আর 4 এর যোগফল হচ্ছে 5। আবার দেখো 5c2 আর 5c3 এই দুইটার ভ্যালু সমান, 5c2 আর 5c3 এই দুইটার ভ্যালু সমান, সম্পূরক সমাবেশ বলে। ঠিক আছে, কারণ 2 আর 3 এর যোগফল হচ্ছে 5। সো এইটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি 1/2 to the power 5 e to the power খেয়াল করো e to the power I into 5x, এইটার সাথে এইটা প্রথমটা আর শেষটা নিয়ে একটা পেয়ার করে দিই, প্লাস e to the power minus I into 5x। ঠিক আছে, প্রথমটা শেষটা নিয়ে একটা পেয়ার করলাম। এবার আসো এইটা প্রথম থেকে দ্বিতীয় আর শেষ থেকে দ্বিতীয় এটা নিয়ে একটা পেয়ার করি। 5c1 আর 5c4 এর ভ্যালু যেহেতু সেম, 5c4 এর জায়গাও কিন্তু আমি চাইলে 5c1 চিন্তা করতে পারি, এখানে 5c4 না হয়ে মনে করে 5c1 আছে, কারণ দুইটার ভ্যালুই হচ্ছে সেম সম্পূরক সমাবেশ হওয়াতে। 5c1 আমি যদি কমন নেই, 5c1 যদি আমি কমন নেই, 5c1 কমন নিলে থাকবে e to the power I into thrice x plus e to the power minus I into thrice x। ঠিক আছে, এখানে তো একটা মাইনাস আছে, হ্যাঁ ওকে। এইবার আসো প্রথম থেকে তৃতীয়টা 5c2 into e to the power ix, আর শেষ থেকে তৃতীয়টা 5c3 into e to the power minus ix। খেয়াল করো 5c2 আর 5c3 এর ভ্যালু কিন্তু সম্পূরক সমাবেশ হওয়ার কারণে সমান। 5c3 এর জায়গায় চিন্তা করো 5c2 আছে, 5c2 কমন নাও, 5c2 কমন নাও, তাহলে কি থাকে e to the power ix প্লাস e to the power minus ix। ঠিক আছে, ওকে। এখন দেখো এই যে 1/2 to the power 5 আছে, এখান থেকে একটা 2 কে আমি ভিতরে নিয়ে যাব, তাহলে বাইরে থাকবে 2 to the power 4। একটা 2 কে আমি ভিতরে নিয়ে যাচ্ছি, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, তাহলে বাইরে এবার কি থাকলো 1/2 to the power 4। খেয়াল করো এইটা, এই যে e to the power I into 5x plus e to the power minus I into 5x divided by 2, এটার ভ্যালু কিন্তু cos 5x, এটার ভ্যালুই হচ্ছে cos 5x। সো এটার জায়গায় এই পুরাটার জায়গায় আমি লিখতে পারি cos 5x প্লাস 5c1, এইটার জায়গায় আমি লিখতে পারি cos thrice x। ঠিক আছে, cos thrice x প্লাস 5c2 আর এইটুকুর জায়গায় লিখতে পারি cos x, 5c2 এইটুকুর জায়গায় লিখতে পারি cos x। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু cos to the power 5x এর বিস্তৃতি। একইভাবে তুমি cos to the power 7x 9x 11x করতে পারো। আবার পাওয়ার যদি জোরও হয় তাহলেও তোমার এই সেম প্রসেসে করতে করতেই দেখবা যে এখানে লাস্টে যে একটা হাফ চলে আসে, হ্যাঁ সেম প্রসেসেই করতে করতে দেখবা যে লাস্টে একটা হাফ চলে আসে। সো cos to the power 6x এর বিস্তৃতিটা কি হবে সেটা হচ্ছে তোমরা এটার থেকেই বের করতে পারবা, এই একই নিয়মে বের করতে পারবা, নিজেরা ট্রাই করবা। তোমাদের তো এখনো নির্দিষ্ট যোগজীকরণ করানো হয়নি, সামনের কোনো টাইপে আমরা হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ দেখবো। বাট একটু বলে রাখি যেহেতু এই টাইপের সাথে রিলেটেড, যে ওয়ালিস থিওরেম বলে একটা থিওরেম আছে নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে, যেখানে হচ্ছে লিমিট থাকে, হ্যাঁ লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট থাকে হচ্ছে π/2, আর এইখানে সাইন অথবা কস যে কোনো একটা থাকে, তার উপরে তোমার যে কোনো পাওয়ার থাকতে পারে। সো এইটার ভ্যালু হচ্ছে ওয়ালিস থিওরেম দিয়ে খুব শর্টকাটে বের করে ফেলা যায়। সো ইন্টিগ্রেশনের যত শর্টকাট, শুধু ইন্টিগ্রেশন না, হায়ার ম্যাথমেটিক্স বইয়ের যত শর্টকাট আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে সবগুলো শর্টকাট নিয়ে কিন্তু আমার একটা প্লেলিস্ট আছে, ম্যাথ হ্যাকস ফর এমসিকিউ সলভিং। তো ওই প্লেলিস্ট থেকে তোমরা নিচের এই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো, যেখানে ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করে কিভাবে এই ম্যাথগুলা
হ্যাঁ, 0 থেকে π/2 এর মধ্যে সাইন অথবা কজের যে কোনো পাওয়ারের ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে বের করে ফেলা যায়।